আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বিভিন্ন স্টেজে, অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে যে আমি আমার কেস ক্রিয়েশন লেটারটা কবে পাবো, বা কেস ক্রিয়েশন লেটার ইনভয়েস আইডি না পাওয়ার কারণে অনেকে হতাশায় ভুগতে থাকেন। আদৌ কি আমার কেসটা ঠিক পর্যায়ে চলছে কি না, স্টপ হয়ে গিয়েছে, এরকম কনফিউশনে থাকেন। তাই আপনাদের বোঝা দরকার যে কবের কেসগুলার কেস ক্রিয়েশন লেটার কোন সময়ে পাওয়া যায়। এরকম একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে একটা কেস ক্রিয়েশনের ইমেইল আছে। এই ইমেইলটা পেয়ে ওনার কিছু কনফিউশন অ্যারাইজ করেছে, দেন উনি এটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কনসালটেশন করার জন্য এসেছে। তো আমার মনে হলো যে এরকম কনফিউশন অনেকের মধ্যেই থাকতে পারে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা I-130 পিটিশন ফাইল করার পরে USCIS-এ কেসটা অ্যাপ্রুভ হওয়ার পরে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার পাওয়ার জন্য। আর এই ওয়েলকাম লেটার হাতে পাওয়ার পরে আপনার কি করণীয় সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ ইনফরমেশান আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে, কিভাবে আপনার চাইল্ডের এইজ আউটটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম কেসটাকে কীভাবে এক্সপার্টাইট করতে পারেন, সেই রিলেটেডও হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। সরাসরি আমি আমাদের আজকের যেই ভিউয়ার্স, ওনার কোশ্চেনটা নিব। এই কোশ্চেনটা আপনারা বুঝবেন যে আপনাদের অনেকের ভিতরেই এই ধরনের কোশ্চেন আছে। জি জি, আমার নাম আজিম। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যেই ইয়েটা পেয়েছি, নোটিস অফ ইমিগ্রেন্ট ভিসা কেস ক্রিয়েশনের যেই নোটিশটা পেয়েছি, এই নোটিশটা পেয়েছি 2021 সালে জুন মাসে, প্রায় 5 বছর আগে। এখন এই কেসটা নোটিশ পাওয়ার পরবর্তীতে আমরা তেমন কোনো ইনিশিয়েটিভ নেই। লেটারটা আপনার হাতে এসেছে, আপনাদের হাতে এসেছে আমাদের হাতে রিসেন্টলি, কিন্তু সামহাউ আপনার পিটিশনের কাছে এসেছে, অনেক আগে এসেছে। এখন এটার স্ট্যাটাসটা কি আছে, সেই মানে যেহেতু আমি কেস নাম্বার, ইনভয়েস আইডি নাম্বার পেয়েছি, এখন এটার কি কন্ডিশনে আছে, এটাকে নিয়ে আমি প্রসেস করতে পারবো কিনা, প্রথম আমার কনফিউশনটা এই জায়গায়, যে আমি এটা আগে জানতে চাই। ধন্যবাদ। অনেকেরই এরকম কেস ক্রিয়েশন লেটার হাতে আছে, কিন্তু আপনারা মনে করছেন এখন আপনাদের কি করণীয়। তো তাদের জন্য বলবো, আপনারা যখনই আপনাদের এই কেস ক্রিয়েশন লেটার হাতে পাবেন, তখন আপনার দেখতে হবে যে আপনার এই কেসটা প্রায়োরিটি ডেটটা কারেন্ট আছে কিনা, ভিসা বুলেটিনের বি চার্টে বা ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট আছে কিনা। আমরা প্রত্যেক মাসেই একটা ভিসা বুলেটিন থাকে, স্টেট ডিপার্টমেন্ট থেকে পাবলিশড হয়, ওইটাকে অ্যানালাইসিস করার ট্রাই করি। সেটার মাধ্যমে বাংলায় একদম ক্লিয়ারলি এক্সপ্লেইন করি যে কাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কবে কারেন্ট হচ্ছে। আমরা যদি লাস্ট ভিসা বুলেটিনটাতে যাই, তাহলে দেখব বি চার্টে কারেন্ট আছে হচ্ছে F1 ক্যাটাগরি 1 জানুয়ারি 2019, F2A ক্যাটাগরি হচ্ছে কারেন্ট আছে, আর F2B হচ্ছে 8 জুন 2018, F3 ক্যাটাগরি হচ্ছে 8 ডিসেম্বর 2012 এবং ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2010। অর্থাৎ আপনার যেই ক্যাটাগরিটা, এটা হচ্ছে F4 ক্যাটাগরি। আপনার প্রায়োরিটি ডেটটা কবে? প্রায়োরিটি ডেটটা হচ্ছে 9th এপ্রিল 2013, 2010-এর মার্চ, 1 মার্চ হচ্ছে F4 ক্যাটাগরি অনুযায়ী তারা এই কিউতে আছে। এখন আপনার এই লেটারটা আসার আগে আপনি আরও যেই ডকুমেন্টগুলো রিসিভ করবেন, সেটা হচ্ছে USCIS থেকে একটা রিসিভ লেটার দেয়। ওই রিসিভ লেটারের মধ্যেও প্রায়োরিটি ডেট থাকে। তারপরে USCIS থেকে অ্যাপ্রুভাল লেটার দেয়, ওই অ্যাপ্রুভাল লেটারের মধ্যেও প্রায়োরিটি ডেটটা থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার অবশ্যই প্রত্যেকের কেসের অ্যাপ্রুভাল লেটারটা, ওই যে প্রায়োরিটি ডেটটা অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এই প্রায়োরিটি ডেট অনুযায়ী সব কিছু ক্যালকুলেট হবে। কবে আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন, কবে, রাইট, কবে আপনি যদি এই প্রায়োরিটি ডেটটাই না বুঝেন, তাহলে কোনো কিছুই আমাদের ভিসা বুলেটিনও আপনি বুঝবেন না।
ভিসা বুলেটিনে সার্চ করে আমি বুঝতে পারবো না এখন তো এই প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনার ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়। এই প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনি বুঝতে পারবেন আপনি এখন ইন্টারভিউর কিউতে আছেন, ইন্টারভিউটা আপনার কত দিনে আসতে পারে। তাহলে এখন যেমন আপনি বুঝতে পারলেন যে আপনার হচ্ছে 13-এ, আপনার 10 আছে, হ্যাঁ 10-এ, তাহলে ওই পর্যন্ত যতক্ষণ আপনার এই প্রায়োরিটি ডেটটা কারেন্ট না হচ্ছে ততক্ষণ আপনি সিস্টেমে এই যেখানে লগ ইন করতে বলেছে ওখানে লগ ইন করে আপনি কোনো কাজ করতে পারবেন না। ওখানে লগ ইন করে আপনার প্রথমেই ফি পেমেন্ট করতে হবে, তারপর DS-260 ফিল আউট করতে হবে, এরপর সিভিল ডকুমেন্ট আপলোড করতে হবে, কিন্তু এই কোনো কাজ করার জন্যই আপনি আগাতে পারবেন না যতক্ষণ রাইট এটা হচ্ছে তাদের একটা যে আমেরিকায় ইমেল নাম্বার ওদের ওয়েবসাইট থেকে চেক করলেই পাওয়া যাবে। আচ্ছা এখন আমার প্রায়োরিটি ডেটটা যেহেতু আমার হচ্ছে চলছে, আমার তো 2010 চলছে, আমার প্রায়োরিটি ডেট হচ্ছে 2013-তে। এখন এখানে গ্যাপ প্রায় 3 বছরের। এখন আমার আসলে এই 3 বছর ফিল আপ হওয়ার জন্য কি আমার 3 বছরই ওয়েট করতে হবে নাকি এর কম বেশিও হতে পারে? এ ধরনের অনেকেরই এই জিনিসটা মনে হবে, একটা স্টেজ বোঝার পরে তারপরে সেকেন্ড কোশ্চেনটা আসবে। অনেকে যারা প্রায়োরিটি ডেট বুঝে তাদের মানে অনেকের মনে এরকম একটা কনফিউশন আছে। তো এইটার আসলে স্পেসিফিক করে বলার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় যে আমরা লাস্ট এরকমও দেখেছি যে একই জায়গায় 1 বছর পার হয়ে গেছে, কোনো চেঞ্জ আসে নাই, বাট লাস্ট 4টা ভিসা বুলেটিনে প্রত্যেক মাসে আমরা বেশ কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। মানে টাইমলাইনের চেয়ে ফাস্ট মুভমেন্ট হচ্ছে। রাইট দেখা যায় যে 3 মাস 4 মাস জাম্প করছে এক মাসে। তাহলে এই অনুযায়ী যদি জাম্প করতে থাকে তাহলে খুব বেশি সময় লাগবে না আপনার কারেন্ট হতে। এই মুহূর্তে কন্ডিশন অনুযায়ী আপনার এক্সপেরিয়েন্স থেকে মানে আপনার একটা কিছু বলতেন তাহলে 8-9 মাস এখন যেভাবে আগাচ্ছে এখন এটা ডিপেন্ড করে যে এইভাবে আগাতে পারে, আরো স্লো হতে পারে, আরো ফাস্টও হতে পারে। দ্যাটস ওয়াই আপনার খেয়াল করতে হবে যে কোন বুলেটিনে কতটুকু আগালো, তারপরে আপনি কতটুকু গ্যাপে আছেন এটা বুঝে আপনার একটা ধারণা নিতে হবে। একটা আইডিয়া তৈরি হবে। 1 মাস 2 মাস অবজার্ভ করলে এমনিতেই মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। এরপরে হচ্ছে আমার ডেট চলে আসলে তখন আমার কাজটা কি, প্রসেসটা কি? আচ্ছা, ডেট চলে আসার আগে আপনার এই যে এখানে একটা কথা ছিল, আপনি যেটা প্রশ্নটা এর আগে করেছিলেন, ইফ ইউ ডু নট লগ ইন টু কেস অর কমিউনিকেট উইথ এনভিসি রিগার্ডিং দিস ইমিগ্রেশন ভিসা কেস ফর এ পিরিয়ড অফ 1 year by law the Department of State must terminate your visa applicant, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই এটা দেখে কনফিউজড হয়ে যায় যে আমি ওই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমি 21-এ এই লেটারটা পেয়েছি, এখন পর্যন্ত কিছুই করি নাই, আমার কেসটা কি টার্মিনেট হয়ে যাবে? রাইট এটা যেহেতু এখানে স্পষ্ট লেখা আছে, তো এইখানে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেই। এখানে হচ্ছে যখন আপনার ভিসা অ্যাভেলেবেল হবে বা আপনার ওই প্রায়োরিটি ডেটটা কারেন্ট হবে, তারপরে যদি আপনি 1 বছর কোনো অ্যাকশন না নেন তাহলে আপনার কেসটা টার্মিনেট হতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে এইটা ফলো আপে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এরকম এই যে ইমেইল আসার 3 বছর পরে 4 বছর পরে ইমেল পেয়েছেন, ওই ক্ষেত্রে যদি আপনার ওই রকম 4 বছর পার হয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনার কেসটা টার্মিনেট হয়ে যাবে। হ্যাঁ, এ কারণে আপনাদের মানে অবশ্যই ফলো আপে থাকতে হবে এবং কোনো একজন এক্সপার্টের সাথে কানেক্ট থাকা উচিত। যে এটা আমি বলি সবসময় যে তারা যেহেতু প্রায়োরিটি ডেটটা যাতে রেগুলারলি ফলো আপ করে, এটা আপনি নিজে বুঝলে তো বুঝবেন অবশ্যই, আর যখনই আপনি ফলো আপ করতে না পারেন আপনি কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তার যদি কেসটা লগ ইন করে রাখেন তাহলে ওই ইনফরমেশনটা মেসেজটা পাবেন। আর এরপরেও এখন রিসেন্টলি ন্যাশনাল ভিসা সেন্টার থেকেও একটা মেইল করে, আপনারা যদি রেগুলার আপনাদের মেইলগুলো চেক করেন তাহলে কিন্তু আপনারা এইটা ইজিলি নোটিফিকেশন দিবে পেয়ে যাবেন। কিন্তু টোটালি যদি আপনারা অনেকেই আছে মেইল ইমেল অ্যাকাউন্ট একটা আছে ইমেল লগ ইনই করে না, ইমেইলই দেখে না, তো তাদের জন্য অবশ্যই একটা অ্যালার্মিং ফ্যাক্টর। হ্যাঁ, এত কাঙ্ক্ষিত কেসটা টার্মিনেট হয়ে যাচ্ছে ফলো আপ না করার কারণে। তো এখন আসি যে অনেকে মানে এই কেস ক্রিয়েশন লেটার দেখা যায় যে তাদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যায়, তারপরেও সে এই কেস ক্রিয়েশন লেটারই পায় না। তারা অনেক সময় হতাশায় থাকে যে আমি তো
কেস ক্রিয়েশন লেটার এখনও পায়নি, তাদের খেয়াল রাখতে হবে যদি আপনাদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যায় বা তার কাছাকাছি চলে আসে, তখন পর্যন্ত আপনারা এই কেস ক্রিয়েশন লেটার বা এই যে কেস নাম্বার ইনভয়েস আইডি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে আপনাদের কমিউনিকেট করতে হবে। ওখানে ওদের একটা পাবলিক ইনকোয়ারি ফর্ম আছে, সেটা ফিল আউট করে সেখানে আপনার কনসার্ন ইস্যুটা জানিয়ে তারপর তাদেরকে মেইল করতে হবে। তাহলে তারা অনেক সময় এরকম হয় যে একই, যেমন এখানে 13 কেসের অলরেডি কেস ক্রিয়েশন লেটার পেয়ে গেছে। আমার কাছে রিসেন্টলি এরকম অনেকে এসেছে যাদের এই 10-এর কেস বা 9-এর কেস, কিন্তু তারা এখনও কেস ক্রিয়েশন লেটার পায়নি। দ্যাটস ওয়াই তারা কাজ করতে পারছে না, তাদের কেসটা পিছিয়ে যাচ্ছে। তো তাদের আগে থেকে ফলো আপ করতে হবে। যদি একান্ত না আসে তাহলে অবশ্যই তাদেরকে ন্যাশনাল ভিসা সেন্টারে মেইল করে ইনফর্ম করতে হবে যে তার কেসটা কারেন্ট হয়ে গেছে, এখনও তাদের প্রায়োরিটি, তাদের ওই ইনভয়েস আইডি বা কেস নাম্বার পায় নাই, বা কেস ক্রিয়েশন লেটার, ওয়েলকাম লেটার যেটাই বলেন সেই জিনিসটা আপনারা পান নাই। এটা অবশ্যই ন্যাশনাল ভিসা সেন্টারকে জানাতে হবে। তাহলে তারা ফিজিক্যাল অ্যাড্রেসে এবং মেইলে আপনার সাথে কমিউনিকেট করে খুব দ্রুত আপনাকে এই কেস ক্রিয়েশন লেটারটা দিয়ে দিবে। আর সবসময় আপনারা আপনাদের অ্যাড্রেসটা আপডেট রাখবেন। এই কেস ক্রিয়েশন লেটার মেইলে আসে, পাশাপাশি ফিজিক্যাল অ্যাড্রেসেও যায়। দ্যাটস ওয়াই আপনারা যদি আপনারা কোনো কারণে আপনাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ করেন, অবশ্যই সাথে সাথে আপনারা নোটিফাই করে রাখবেন ন্যাশনাল ভিসা সেন্টার। আচ্ছা, এখন আমার তো কেস ক্রিয়েশন লেটার চলে আসছে এবং আমি আমাদের ইয়েও আসে নাই, প্রায়োরিটি ডেট এখন কারেন্ট হয় নাই। তো এখন তো আসলে অপেক্ষা করা ছাড়া আপনার আর কিছুই করার নেই। যখনই আপনার কারেন্ট হবে তখন আপনি আরেকবার আমার সাথে এসে তারপর আপনার কি করণীয়, হ্যাঁ সেই সময়ের মধ্যে আপনার অনেক কিছু চেঞ্জ হতে পারে। ইন দ্য মিন টাইম আমার কোনো প্রিপারেশনের বিষয় আছে কি না? ইন দ্য মিন টাইম আপনার কোনো প্রিপারেশনের বিষয় নাই। একটা আছে, যদি কোনো ডকুমেন্ট মিসম্যাচ থাকে, লাইক আপনার পাসপোর্টের সাথে ওই এনআইডির ডিফারেন্স থাকে, হ্যাঁ আপনার ওই বার্থ সার্টিফিকেট, নিকানামা, হ্যাঁ এইগুলাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলো আপনারা ক্লিয়ার করে রাখবেন। অনেকেই দেখা যায় যে কারেন্ট হওয়ার পরেও কি আমাদের ডকুমেন্টেশন মানে যেগুলো সাবমিটেড করা হয়েছে বা আমাদের কাছে যে লিগ্যাল ডকুমেন্টসগুলো আছে যেগুলো আমার সাবমিশনের সময় লাগবে, মানে 12 স্টেপের বেশ কিছু ডকুমেন্টেশনের কথা বলেছে দেখলাম। তো এই ডকুমেন্টেশনের লিস্ট অনুযায়ী কি আমরা ডকুমেন্টেশন গুছায় একবার ভেরিফাই করব আপনাকে দিয়ে, মানে আপনার কাছে দিয়ে আপনারা নিজেরাই দেখবেন। যদি মিসম্যাচ না থাকে তাহলে আর দরকার নেই এই স্টেজে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আর যদি একান্ত মনে করেন কোনো জায়গায় কনফিউজিং কোনো ইস্যু আছে, যেটা আপনারা মানে কনফিউজড, তাহলে সেই ডকুমেন্ট নিয়ে কথা বলতে পারেন। কিন্তু এই জিনিসগুলো দেখে রাখা উচিত, কারণ অনেকেই দেখা যায় যে কারেন্ট হয়ে যাওয়ার পরে তারপর ডকুমেন্ট ফাইল করতে পারছে না, তাদের এনআইডি চেঞ্জ করতে হয়, পাসপোর্ট চেঞ্জ করতে হয়। বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও অনেক কিছু আপডেট করা হয়। আমি যখন অ্যাপ্লিকেশন করেছি সেই সময়কার ক্লিয়ারেন্স, সেই সময় পুলিশ ক্লিয়ারেন্স করেন নাই, তো সেই সময় পুলিশ ক্লিয়ারেন্স চাই নাই। না তারা চাই নাই, হ্যাঁ। কিন্তু আমার তো হচ্ছে লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যখন আমার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হবে। মানে কিছু ডকুমেন্টেশনের প্রিপারেশন হচ্ছে আমার, যদি মিসম্যাচ থাকে তাহলে সেগুলো শুধু ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা কেস ক্রিয়েশন লেটার এখনও পান নাই তারা কিভাবে কেস ক্রিয়েশন লেটার পেতে পারেন, বা কেস ক্রিয়েশন লেটার পাওয়ার পরে আপনাদের কি করণীয় সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনাদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়, প্রায়োরিটি ডেট অনুযায়ী কিভাবে আপনারা ভিসা বুলেটিনটা দেখবেন, ভিসা বুলেটিনে কারেন্ট হওয়ার পরে আপনাদের কি করণীয় সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।